আমি আপনাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। রিভ্যাম্প 845 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো অস্ট্রেলিয়াতে যেহেতু পিটি অ্যাকসেপ্টেড করে আপনাদের পেজটা সাজেস্ট করতেছে। সে টোটাল ছিল ম্যাম 10 জন। যারা পরে ক্লাস করে নাই তারা কেন করেননি? প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে আমাদের হোমওয়ার্ক চেক করতো, প্র্যাকটিস করে দেখাইতে হতো। ফি দেওয়ার কোনো অপশন ছিল না আর কি। 7 থেকে 10 দিন পর ম্যাম আমি এক্সামে বসি, গ্রুপে আপনাদেরকে জানানোর। তো ম্যাম অলওয়েজ টাইমলি রেসপন্স করতো। আপনি যদি নিজে নিজে পড়তেন আসলে কি আপনি 70 পেতেন? কোন জায়গা থেকে আমরা ভোকাবুলারি পড়লে আমরা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি তো হচ্ছে আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তাই না? জি ম্যাম, আমি আপনাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। একটু কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশনটা দেন না? ম্যাম, আমি মোহাম্মদ আদনান হোসেন আবির। আমি রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছি ২০২৪ সালে। তো আপনাদের অনলাইন রিভ্যাম্প 845 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আ পিটি নিয়েই সব জার্নি স্টার্ট করলাম ম্যাম আপনাদের সাথেই। আচ্ছা, আপনি কি কারো রেকমেন্ডেশন এ আসছিলেন? ম্যাম রেকমেন্ডেশন বলতে ম্যাম আমি নরমালি Facebook স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ অস্ট্রেলিয়ার প্ল্যান আসলো তো আমার মাথায়। তো অস্ট্রেলিয়াতে যেহেতু পিটি অ্যাকসেপ্টেড করে, তো সেক্ষেত্রে আমি Facebook স্ক্রল করতেছিলাম। তো Facebook স্ক্রল করতে তো কিছু গ্রুপে দেখলাম ম্যাম আপনাদের পেজটা সাজেস্ট করতেছে। তো সেখানে ম্যাম ডিরেক্ট আমি ঢুকে দেন আপনাদের WhatsApp এ যোগাযোগ করি। তো WhatsApp এ যোগাযোগ করার পর ম্যাম সেখান থেকেই আপনাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়া আরকি। আচ্ছা, আপনার ব্যাচে কয়জন স্টুডেন্ট ছিল? ম্যাম আমাদের ব্যাচে টোটাল ছিল ম্যাম ১০ জন। কিন্তু ক্লাস করতো ম্যাম ৮ জন। ৭-৮ জন। আচ্ছা, যে যারা পরে ক্লাস করে নাই তারা কেন করেননি? ম্যাম পরে যারা ক্লাস করেনি তাদের মধ্যে একজন ছিল, আ যারা যতটুকু শুনতে পেরেছি উনি বিজনেসম্যান ছিল। তো উনি জাস্ট এক্সপেরিয়েন্স এর জন্য আমাদের ব্যাচে নাকি যুক্ত হয়েছিলেন। একজন ছিলেন উনি। আর বাকি একজন যে উনার প্রায় ম্যাম নেটওয়ার্ক ইস্যু থাকতো, নেটওয়ার্ক প্রবলেম থাকতো। তো টাইমলি ম্যাম ক্লাসে যুক্ত হতে পারত না। আচ্ছা, ওকে। আদনান ভাইয়া, আপনার ব্যাচে যারা আপনারা ক্লাস করছেন তাদের মধ্যে সবচেয়ে ওবিডিয়েন্ট কে ছিল? আর হচ্ছে প্রপারলি পড়ালেখা শেষ করতে এরকম কয়জন ছিল? ম্যাম আমরা বলতে গেলে যে ৮ জন ছিলাম, ৮ জনই ম্যাম খুব অবিডিয়েন্ট ছিলাম। আমরা প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিনই কমপ্লিট করতাম। তার মধ্যে আবার আমাদের যেই ট্রেইনার ছিল মাবিয়া আলম নিসা ম্যাম, ম্যাম প্রতিদিন আমাদের হোমওয়ার্ক চেক করতো আরকি। আমাদের একটা ক্লাসের পর নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে আমাদের হোমওয়ার্ক চেক করতো। সাচ এস রিড অ্যালাউড দিলে রিড অ্যালাউড আমাদের ম্যামের সামনে প্রেজেন্ট করতে হইতো। রিপিট সেন্টেন্স দিলে ম্যামের সামনে আমাদের প্র্যাকটিস করে দেখাইতে হইতো। তো সেজন্য ম্যাম আমাদের ফাঁকি দেওয়ার কোনো অপশন ছিল না আরকি। ওকে। এটা একটা ভালো কথা বলছেন। আপনাদের কি সবাইকে 1 to 1 হোমওয়ার্ক চেক করতো না? জি ম্যাম, আমাদের সবাইকে ওয়ান টু ওয়ান হোমওয়ার্ক চেক করতো। একজনের যতক্ষণ পর্যন্ত ম্যাম প্রবলেম সলভ না হতো, তো ততক্ষণ পর্যন্ত ম্যাম করতোই। আর তার মধ্যে আমার প্রবলেমই মেবি একটু বেশি থাকতো। তা আমি ম্যামকে বারবার বলতাম, "ম্যাম আমার এখানে প্রবলেম ছিল, এখানে প্রবলেম ছিল।" তো ম্যাম কখনো বিরক্তি বোধ করতো না। তো আমাদের প্রত্যেক স্টুডেন্টেরই যতক্ষণ না পর্যন্ত ম্যাম প্রবলেম সলভ হইতো ম্যাম আর হচ্ছে ভাইয়া, আপনি আপনার ক্লাস শেষ হওয়ার কতদিন পরে এক্সাম দিছেন? ম্যাম আমার একটু আ মেক সিউর করতে চাই যে আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম ম্যাম। ১৫ আ সর্বোচ্চ আ মোটামুটি ম্যাম ১৫ দিনের মতো ক্লাস আ ক্লাসে পুরাপুরি টোটালি কভার আপ করতে পারি নাই। বাট আ ম্যামকে যখন জানাই, ম্যাম জানানোর পর আমার যে মক টেস্ট গুলা ছিল বা প্রবলেম গুলো ছিল আলাদা সলভ করত। টোটাল সব মিলিয়ে ম্যাম ক্লাস শেষ হওয়ার ৭ থেকে ১০ দিন পর ম্যাম আমি এক্সামে বসি। আচ্ছা। মানে হচ্ছে আপনি আপনার ক্লাসের পরে আরো ১৫ দিন হচ্ছে টাইম নিছেন এবং কিন্তু তখন আপনি আপনার টিচারের কাছ থেকে হেল্প পাইছেন, তাই না? জি ম্যাম, প্রতিটা মক টিচারের সাথে মক কথা বলতে পারছেন। মেসেঞ্জারে আপনাদের কথা হইছে। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। আমি তো আপনার টিচার ছিলাম না, হ্যাঁ? আ স্টিল আপনারা কি আমার সাথে কথা বলছিলেন কখনো? জি ম্যাম, আমার প্রবলেম যখন হইছে, আ বিশেষ করে ম্যাম কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম বা পোর্টাল রিলেটেড আপনাকে তো ম্যাম আমি নক দিয়েছি। দেন আমাদের ব্যাচের কয়েকজনও ছিল, তারাও বলেছে। আর আমাদের অলওয়েজ পারমিশন ছিল যে কোনো প্রবলেম হলে ম্যাম গ্রুপে আপনাদেরকে জানানোর। তো এনিটাইম ম্যাম যখনই আমাদের প্রবলেম ছিল ম্যাম আপনার সাথে দেন আমার ট্রেইনারদের সাথে কারেক্ট। সবসময় যোগাযোগ করতে পেরেছি। আর সঠিকভাবে কি আপনারা টাইমলি রেসপন্স পাইছেন? জি ম্যাম, এইটার সবচেয়ে বড় একটা জিনিস ছিল যে টাইমলি রেসপন্সটা। এ যেকোনো সময়ে যদি বলতে যাই, সাপোজ ব্যাচের কোর্স শেষ হওয়ার পরেও ম্যাম যখন আমরা মক টেস্টে অ্যাটেন্ড করি, তো মকের পর আমরা যখন ফিডব্যাক জানাইতাম ম্যামকে মেসেঞ্জারে নক করতাম বা আমরা যখন গ্রুপে নক করতাম, তো ম্যাম অলওয়েজ টাইমলি রেসপন্স করত। আমাদের ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম থাকলে বা আমরা কিভাবে এক্সাম সেন্টারে কোপ আপ করব, তো সেজন্য ম্যাম টাইমলি অলওয়েজ রেসপন্স করত। আমাদের ট্রেইনার করত।
তারপর ম্যাম আপনি করতেন। দেন গ্রুপে সিনিয়ররা যারা ছিল ম্যাম অলওয়েজ রেসপন্স পেয়েছি। এটাও সবচেয়ে বড় প্রাপ্তি ছিল একটা ম্যাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আর ভাইয়া আপনি কোন পোর্টালে প্র্যাকটিস করছেন? না পোর্টাল বলতে সর্বপ্রথম যেটা ইন্ডিভিজুয়ালি পোর্টাল প্র্যাকটিসের কথা যদি বলি, আমাদের আ ট্রেইনার যেটা বলেছে যে পিটার্সে প্র্যাকটিস করতে। তো পিটার্স পিটার্স পিটিএ সেটাতে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস সম্পূর্ণ করি। রিড অ্যালাউড থেকে শুরু করে একদম রাইট ফ্রম ডিকটেশন পর্যন্ত সম্পূর্ণ প্র্যাকটিস এখানে করি। আর আমাদের ব্যাচ যখন শেষ হয়, কোর্স যখন শেষ হয়, অলমোস্ট ২-৩ ক্লাস আগে থেকে আমাদের ট্রেইনার একটা কথা বলেছিল যে মক টেস্টের জন্য ম্যাম লাস্ট ১০ দিনে আমি আলফা ইউজ করেছি। আচ্ছা। তার মানে হচ্ছে আমাদের এন্ড এন্ড থেকে যেই পোর্টালটা দেওয়া হইছে আপনি কমপ্লিটলি ওইটার উপরেই ডিপেন্ডেন্ট ছিলেন। জি ম্যাম। আমি এই জিনিসটা খুব ভালোভাবে নোটিস করছি। এজন্যই আমি আপনাকে বললাম। আমি এখন একটা কথা জিজ্ঞেস করব, আপনি যদি মনে কষ্ট না পান। জি ম্যাম, সিউর। আপনার কাছে কি মনে হয় ভাইয়া, আপনি যদি নিজে, নিজে পড়তেন আসলেই কি আপনি 70 পেতেন? ম্যাম সবচেয়ে বড় কথা যেটা ম্যাম নিজে, নিজে যদি প্র্যাকটিস করতাম আমি 70 হয়তো পেতাম না। বাট আমি যে সাপোর্টটা দরকার ছিল বা মেন্টালি সাপোর্ট দরকার ছিল, সর্বপ্রথম আমি বলতে চাই যেটা আমাদের যে টিচার্স প্যানেল ছিল আর ট্রেইনার, উনি শুধু আমাদেরকে পড়ানই নাই, কিছু মেন্টালিও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে। সাপোজ আমি যদি বলি আমি একটা ওভার হাইপ টাইপের স্টুডেন্ট ছিলাম। ডেফিনিটলি আপনি একজন ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট ছাড়া কেউ কারো হেল্পে কখনো 70 উঠাইতে পারে না। এইটা তো 100% কনফার্ম। মোর দ্যান 100%। ডেফিনিটলি ভালো স্টুডেন্ট ছাড়া কেউ কখনো 70 কাউকে এনে দিতে পারবে না। 70 আপনি যেহেতু উঠাইছেন আপনি অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট। বাট সমস্যাটা হচ্ছে যখন গাইডলাইনস এর আন্ডারে থাকে তখন পড়ার একটা কন্টিনিউইটি মেইনটেইন হয়। আর একটা কম্পিটিশন ভাইব থাকে যেটা আমাদের ব্যাচ গুলাতে আছে। তাই না? যে তো ওই কারণে হচ্ছে পড়াটা এনিহাউ হয়েই যায়। কোনো না কোনোভাবে শেষ হয়েই যায়। বাট আমি যেটা খেয়াল করছি যে ব্যাচের মধ্যে অনেকেই দেখবেন অনেক ধরনের প্রবলেম রেইজ করে এবং আপনাদের ব্যাচটা কিন্তু অনেক পোলাইট, অনেক ভদ্র। কিছু, কিছু ব্যাচ আছে যারা হচ্ছে ১ জন ২ জনের কথায় পুরা ব্যাচটাই নষ্ট হয়ে যায়, ডাউট দিতে থাকে। কিন্তু আপনারা কি এমন কিছু পাইছেন যে আমরা কখনো বিজনেস করার জন্য আপনাদেরকে কোনো খারাপ কিছু দিছি, অথবা আপনাদেরকে টাইমলি রেসপন্স করি নাই, অথবা আপনাদেরকে হচ্ছে এভয়েড করতেছি, এরকম কি কখনো পাইছেন? না ম্যাম, এরকম কিছু তো আমাদের সাথে হয়নি। অন্য ব্যাচের সাথেও হওয়ার কথা না যতটুকু বুঝলাম আমরা ক্লাস করে। তো বিজনেসের কথা তো দূরে থাক ম্যাম। আমরা বিশেষ করে যখন টাইমলি রেসপন্স এর কথাটা বলি, আ বিশেষ করে ম্যাম মক টেস্ট ফিডব্যাক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটা মক দেওয়ার পর ম্যামকে যখন বা গ্রুপে যখন ইন্ডিভিজুয়ালি আমরা জানাই যে ম্যাম আমাদের এখানে, এখানে প্রবলেম। তো ম্যাম আমাদেরকে জায়গায়, জায়গায় স্ক্রিনশট চাইতো যে এখানে স্ক্রিনশট দেন। তো আমরা প্রোভাইড করার পর আ ট্রেনার করতো কি যে বলতো আপনার রিপিট সেন্টেন্সটা একটু ইমপ্রুভ করা দরকার। বেসিক্যালি ফর মি আমার জন্য রিডিং এফআইবি টা ইমপ্রুভ করার দরকার ছিল। তো ম্যাম আমাদেরকে কোর্সের পরেও এভাবে আ বলছে যে কি, কি করলে, কি, কি কলোকেশন ইমপ্রুভ করলে, কোন জায়গা থেকে আমরা ভোকাবুলারি পড়লে আমরা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবো। তো ম্যাম ঐরকম টাইপের টাইমলি রেসপন্স যেটা সেটা আমরা সবচেয়ে বেশি পেয়েছি। কারেক্ট। তো অন্যান্য ব্যাচে সবগুলাতে না। কিছু, কিছু ১-২ টা ব্যাচে এরকম হয় কি যে আমাদের কষ্ট লাগে দেখে আমরা ইন্টারভিউতে মাঝে, মাঝে এই জিনিসগুলা বলি, সচেতন করার জন্য বলি। প্রবলেমটা হয় যেমন ১-২ জন খুব ডাউট দেখায় যে এটা এভাবে না, ওইটা ওইভাবে। অ্যাকচুয়ালি আপনারা তো গাইডেন্স নেওয়ার জন্যই এখানে আসছেন এবং সবাই খুব ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর অ্যাডমিশন নিছেন। কিন্তু এরপরে যদি টিচার যেটা পড়াচ্ছে এটার উপরে আমাদের এখানে যারা টিচার আছে সবাই 80+ পাওয়া। তো একজন 80+ পাওয়া, তাও আবার একাধিকবার পরীক্ষা দেওয়া টিচারের উপরে যদি আপনি ডাউট করেন, আর আমি জানি না অন্য কোথায় কেমন আছে, বাট আমাদের এখানে কখনো 80+ এর নিচে টিচার নেওয়াই হয় না। রিসেন্টলি আমরা একজন নতুন টিচার নিছি যে আমার নিজের স্টুডেন্ট। আ তো মেক্সিমামই আমি আমার নিজের স্টুডেন্ট নেই। কারণ হচ্ছে আ ওরা কেমন আমি এটা জানি যে কোন টিচাররা হচ্ছে কাকে স্টুডেন্টকে কিভাবে বেশি পেইন হ্যান্ডেল করতে পারবে। অনেক স্টুডেন্টরা আছে খুব, খুব কষ্ট দেয়। ওদেরকে হ্যান্ডেল করতে যেন খুব ভালোভাবে পারে, কোনোভাবেই যেন বিরক্ত না হয়। এইরকমভাবে যাদের এন্ডিউরেন্স বেশি সেরকম ভাবেই নেওয়া হয়। আর অবশ্যই অন্য কোনো জব করতে পারবে না, যাতে টাইম দিতে পারে, মেক্সিমাম টাইম দিতে পারে স্টুডেন্টকে। সো এভাবে নেওয়া হয়। তো রিসেন্টলি আমি আমার একজন স্টুডেন্ট টিচার হিসেবে নিছি। ও হচ্ছে 77 পাইছে। স্টিল কেন আমি ওকে নিলাম? কারণ ও অ্যাকচুয়ালি 90 তে 90 পাওয়ার মতো স্টুডেন্ট। ও 90 তে 90 পেতে পারত। ও আবার পরীক্ষা দিবে রিসেন্টলি। উইদিন 1 মান্থ দিয়ে দিবে। কারণ স্কিল মাইগ্রেশন এর জন্য যেহেতু যাবে, আমাদের এখানে পিএইচডি, স্কিল মাইগ্রেশন, এমএসসি এরকম স্টুডেন্টরাই হচ্ছে এখানে ট্রেইনার হতে পারে। তো স্কিল মাইগ্রেশন এ একটু টাইম লাগে। ২ বছর টাইম লাগে মিনিমাম। তো এর মধ্যে আমি ওকে রিকোয়েস্ট করছি যে, "তুমি এখানে তাহলে পড়াও।" আর ও কেন 90 তে 90 পেল না? ও কিন্তু রিডিং এ 90 পাইছে। কারণ হচ্ছে পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে গেছে। যেহেতু ফার্স্ট টাইম সে অ্যাটেম্প্ট করছে। পরীক্ষার সময় তার একটা পরীক্ষার একটা ভয় কাজ করে। যেজন্য হচ্ছে তার এই রেজাল্টটা আসছে। কিন্তু তার মানে এই না যে সে পড়াইতে পারবে না, সে কিন্তু খুবই ভালো পড়ায়। তো
তো আমি যেটা বলতেছিলাম যে একজন 80+ পাওয়া টিচারকে যদি আপনারা ডাউট করেন এবং অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরকেও যদি এটা মানে বুঝান যে, "না এটা মনে হয় এরকম, এটা মনে হয় ওরকম।" তখন কি হবে? আমাদের তো কিছু হবে না। আমাদের কষ্ট লাগবে যে এত কষ্ট করে পড়াই। বাট ওরা হচ্ছে ট্রাস্ট ইস্যু। তাহলে ট্রাস্ট ইস্যু হইলে এখানে তো আসার আগেই খোঁজ নেওয়া উচিত। আর সবকিছু আমরা যেটা প্রোভাইড করি পোর্টাল নিয়ে, তারপর বিভিন্ন কিছু নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে, এগুলা নিয়ে যাদের কোনো ধরনের কনসার্ন থাকে না, তাদের এত ভালো, ভালো স্কোর আসে। ইভেন আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা 60, 62, 3 পাওয়ার মতো বাট পাচ্ছে হচ্ছে 75, 78 এরকম পাচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তাদের মানে নিজেদের হচ্ছে কঠোর পরিশ্রম আর টিচারের একটা গাইডেন্স ২ টাই কিন্তু খুব কাজ করে। সো আপনারা যারা কনফিউজ থাকেন বা কনফিউশন এ ডাউটে থাকেন তাদের কিন্তু রেজাল্টটা এই কারণেই ভালো হয় না। কারণ হচ্ছে আপনারা নিজেরা পড়তে পারেন না। আপনাদের অলওয়েজ একটা ডাউট থাকে যে এটা এভাবেই পড়বো নাকি অন্যভাবে পড়বো। তো ওরকম ডাউটের কারণে আপনাদের প্র্যাকটিসটা ফ্রুটফুল হয় না। পরীক্ষায় গিয়েও কনফিউশন এ থাকেন, নার্ভাস হয়ে যান যে এইটা মনে হয় কাজ করতেছে না, এটা মনে হয় এভাবে বললে হচ্ছে না, অন্য কেউ এভাবে বলতেছে। এই কনফিউশন এর জন্যই আপনাদের পার্থক্য হয়ে যায় যে কে ভালো করতেছে আর কে খারাপ করতেছে। এটা আমি অনেকবার ওয়ার্ন করি। তো আজকে ভাবলাম যে আদনান ভাইয়ার ইন্টারভিউতে এই জিনিসটা একটুখানি বলব যদি আপনারা তারপরেও কাজে লাগাতে পারেন। একটু যদি শুনতে পারেন আরকি। ওকে। আদনান ভাইয়া আপনার ব্যাচের বাকিদের কি অবস্থা? ম্যাম আমাদের ব্যাচের বাকিদের মধ্যে আ আমরা সর্বমোট ২ জন এক্সাম দিয়েছি। ৮ জন রেগুলার ছিলাম, ২ জন এক্সাম দিয়েছি। তো ১ম একজন ছিল উনি 58 পেয়েছে। উনি 58 পাওয়ার মতো না। যতটুকু উনার ক্লাস রেসপন্স দিয়েছে উনি আরো বেশি ডিজার্ভ করত। যতটুকু উনি বলল উনি নার্ভাস হয়ে গিয়েছিল এক্সাম হলে। তো এক্সাম হলে নার্ভাসনেস এর কারণে উনি এক্সাক্টলি। রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স এগুলো মিস করে ফেলেছে। ওমর ভাইয়ের কথা বলতেছেন? না আরিফ ওমর ভাই, ভাইয়া আপনার ব্যাচে? আরিফ ভাইয়া আরিফ ভাইয়া কত পাইছে? 58 ম্যাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো আরিফ ভাইয়া ও ও উনি নিজেই বলছে না যে আপনারা তো দেখছেন যে উনি হচ্ছে এরকম পাওয়ার মতো না। উনি হচ্ছে নার্ভাস হয়ে গেছে, তাই না? উনি নার্ভাসনেস এর কারণে উনি রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স এগুলো নাকি মিস করে ফেলছে শুরুতে। তো সেজন্য নাকি উনি 50। হ্যাঁ, তাহলে রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স আপনাদেরকে যেরকমভাবে পড়ানো হয়েছে, রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স মোস্ট স্কোর কন্ট্রিবিউটিং জি একটা ম্যাম, না? রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স এইটা ছিল ম্যাম সত্যি কথা বলতে গেলে আমার সবচেয়ে প্লাস পয়েন্ট। আমি রিডিং সেকশনে একটু উইক ছিলাম। তো রিড অ্যালাউড দিয়ে আলহামদুলিল্লাহ ওটা কভার আপ করতে পেরেছি। তো ম্যাম যা বলছিলাম রিড অ্যালাউড অ্যান্ড রিপিট সেন্টেন্স ছিল ম্যাম আমাদের প্লাস পয়েন্ট যেটা। বিশেষ করে আমার প্লাস পয়েন্ট ম্যাম। এটার আমি নার্ভাস হই নাই। আমাদের ট্রেনার বা টিচার্স প্যানেল সবসময় যেটা বলত যে, "যত যাই করেন নার্ভাস হইয়েন না। নার্ভাস হইলে এক্সামটা খারাপ হয়ে যাবে।" তো চেষ্টা করেছি ম্যাম যথাসম্ভব নিজেকে কন্ট্রোল করার। তো এই রিড অ্যালাউড দিয়ে আলহামদুলিল্লাহ রিডিং এর মার্কসটা কভার আপ হয়েছে মেবি। আচ্ছা। আচ্ছা ওভারঅল স্ট্র্যাটেজি নিয়ে আপনার হচ্ছে যারা পরে পরীক্ষা দিবে আপনার ব্যাচের অথবা অন্য ব্যাচের বা আমাদের স্টুডেন্ট বা নন স্টুডেন্ট যারা আছে যারাই পরীক্ষা দিবে, যারা এই ইন্টারভিউটা দেখতেছে, আ তাদেরকে আপনি কি বলতে চান? যে একটা প্রিপারেশন টাইমে তাদের কি কনসার্ন থাকা উচিত? আর যখন পরীক্ষা দিবে তখন কি কনসার্ন থাকা উচিত? ম্যাম সর্বপ্রথম আমি যেটা মেক সিউর করতে চাই পিটির যেটা নরমাল পিয়ারসনের ৪ টা স্তম্ভ আছে। রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রিডিং অ্যান্ড রাইটিং এফআইবি অ্যান্ড রাইট ফ্রম ডিকটেশন। এই ৪ টাতে ফোকাস বেশি দেওয়া উচিত। এই ৪ টা সবচেয়ে বেশি মার্ক কন্ট্রিবিউট করে। তো সর্বপ্রথম ম্যাম এই ৪ টা যদি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস বেশি করে, তো সেক্ষেত্রে ম্যাম ওভারঅল স্কোরটা এমনিতেই বেড়ে যায়। তো ম্যাম তারপর যেটা বলব ম্যাম নার্ভাস যদি একটু হয়ে যায় বা অন্য জায়গায় যদি ফোকাস চলে যায়, আ নরমালি ম্যাম একটা রুমে যেহেতু ৫ জন ১০ জন বসে, তো চিল্লাচিল্লি এটা স্বাভাবিক হয়ই ম্যাম। তো আমরা যদি শুধু নিজের স্ক্রিনের দিকে খেয়াল রাখি বা নার্ভস আ নার্ভাস না হই, তো সেক্ষেত্রে ম্যাম ওভারঅল এক্সামটা ভালো হয়ে যায়। এক্সাম এত কঠিন না বা যদি প্র্যাকটিস করি ঠিকমতো, আমরা নার্ভাস না হই, ওভারঅল ম্যাম এক্সামটা খুব ভালো হয়। আর প্রিপারেশন এর টাইমে মেইনলি যেটা অনেকে স্ট্রেস হয়ে যায়, অনেকে চিন্তা করে ওভার থিংকিং করে যে এক্সাম ভালো হবে কি হবে না। তো ম্যাম আমার মতে এত ওভার থিংকিং না করে যে টাইমটা ওভার থিংকিং করব সেই টাইমটা আমরা প্র্যাকটিস করা উচিত। তো আমার মতে এটাই। আর ইন্ডিভিজুয়ালি পোর্টালের কথা যেটা বলি যে আমাদের ট্রেনাররা এক্সাক্টলি। জি ম্যাম, ট্রেনাররা যেটা সাজেস্ট করে আমাদের পোর্টালের দিকে ম্যাম সেটা ফোকাস দেওয়া উচিত। আ আমাদের আগ বাড়িয়ে অন্য পোর্টাল বা নিজস্ব কোনো কিছুতে ম্যাম ইনভলভ না হওয়াই উচিত। আমাদের যে পোর্টালটা প্রোভাইড করা হয় ওখানে কিন্তু আপনারা যেই ব্যাচে ছিলেন ওই ব্যাচটাতেই মানে ওই সময়টাতে সবচেয়ে বেশি প্রবলেম ছিল। কারণ হচ্ছে একসাথে অনেক স্টুডেন্ট ওরা একই মানে এক একেকজন একটা পোর্টালকে ১০ জন মিলে ইউজ করছে। মানে আমরা কিন্তু সবাইকে আলাদা, আলাদা দিছি। বাট তারা কি করছে? বিভিন্ন মানুষকে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে বেড়াইছে। তো ব্যাক এন্ড থেকে এটা আমাদের
আগে থেকে ডিভাইস ইয়ে করা ছিল না। তো ওদের এই অতিরিক্ত ইউজের কারণে পরে আমাদেরকে বাধ্য হয়ে ডিভাইস কন্ট্রোলিংটা করতে হইছে। তখন এখানে সবকিছু কিন্তু আপনাদের অনেকদিন একটু ভোগান্তি পোহাইতে হইছে। এছাড়া এই পোর্টালটা কিন্তু এখন আলফা অ্যাপ ইউনিট থেকেও অনেক, অনেক বেশি বেটার। বরঞ্চ অ্যাপ ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছে, অ্যাপ ইউনিটে যারা প্রিপারেশন নিতেছে তারা কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে যে অনেক আন্ডার ইয়ে পাচ্ছে, আন্ডার স্কোরড হচ্ছে। কারণ অ্যাপ ইউনিটে তো ওরা খুব ভালো পাচ্ছিল। বাট পরীক্ষায় কিন্তু ওই লেভেলের স্কোরটা আসতেছে না। মানে তাদের প্রপার স্কোরিংটা আসতেছে না অ্যাপ ইউনিটে এখন। জি ম্যাম। একটু সমস্যা থাকতেই পারে। বিভিন্ন পোর্টালে বিভিন্ন ধরনের আপডেটের পরে কিছু না কিছু সমস্যা থাকে। সো আমরা কিন্তু আপনাদেরকে যা প্রোভাইড করি চেষ্টা করি বেস্টটা দিতে। যতই আমাদের এখান থেকে যাই হোক আপনাদেরকে বেস্টটা দিতে ট্রাই করি। সো আপনারা যদি এখানে ডাউট না করে unnecessary টাইম ওয়েস্ট না করে যদি একটু আপনাদের পড়ার উপর ইয়ে করেন তাহলেও কিন্তু আপনাদের খুবই ভালো স্কোর আসার কথা। তাই না ভাইয়া? জি ম্যাম, সিওর উইথআউট এনি ডাউট। আ শুধু আমরা যদি ট্রেনারের ইনস্ট্রাকশনটা ফলো করি। আর আমি জানি না কেন অ্যাপিওনি নিয়ে বর্তমানে এত হাইপ চলতেছে। আ পোলাপান কেন অ্যাপিওনিকে এত হাইপ করতেছে। বাট অ্যাপিওনিতে ম্যাম কিছু দেখছি যা হয়তো কিছু অনেক বেশি কঠিন করে ফেলে আর কিছু ম্যাম আ স্কোর বেশি পায় যেটার কারণে মেইন এক্সামে স্কোর কম পাইলে তারা ডিমোটিভেট হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যাম পিটার্স আর আলফা আমার মতে বেস্ট। হুম, এক্সাক্টলি। আর তারপর পরীক্ষার কথা কিছু বলেন যে পরীক্ষায় কি করা উচিত? ম্যাম পরীক্ষার হলে সর্বপ্রথম ম্যাম সৃষ্টিকর্তার নাম নিয়ে ঢোকার পর যথাসম্ভব নিজের নার্ভসকে কন্ট্রোল করতে হবে। আর আমি আ যেটা স্পেশালি ফলো করতাম যে মেডিটেশনটা আমাকে অনেক হেল্প করছে। জোরে, জোরে নিঃশ্বাস যদি নেই ২ মিনিট বা ১ মিনিট ঢোকার আগে জোরে, জোরে নিঃশ্বাস নিলে ওভারঅল আমাদের বডিটা কাম ডাউন হয়ে যায়। তো মাইন্ড রিল্যাক্স থাকে। তো ওভারঅল আপনি যতক্ষণ না পর্যন্ত মাইন্ডকে রিল্যাক্স করতে পারবেন ততক্ষণ ম্যাম এক্সাম ভালো হয় না। আপনার অন্যদিকে খেয়াল যাবে। আশেপাশে কে চিল্লাচ্ছে ম্যাম এটা খেয়াল যাবে। তো ম্যাম আমরা যদি নার্ভাসনেসটা কন্ট্রোল করতে পারি ওভারঅল আল্লাহর রহমতে ম্যাম এক্সামটা ভালোই হয়ে যায়। এক্সাক্টলি। আমি তো একদম চিলে পরীক্ষা দেই প্রত্যেকবার। আমি যতবার পরীক্ষা দিই একেক সময় দেখা গেছে যে আমি কখনো যদি শীতের সময় প্রিপারেশন নিছি, আমার ২ পায়ে ২ মোজা থাকতো, আমি পরীক্ষাতেও ২ পায়ে ২ মোজা পরে যাইতাম। মানে যেভাবে আপনি বাসায় পরীক্ষা দিবেন পরীক্ষার এনভায়রনমেন্ট টাকেও আপনি সেভাবেই মনে করবেন। আমি ইভেন আমার পরীক্ষার সময় চেয়ারের উপর পা তুলে বসি। এটা মানে আমার কমফোর্টেবল এ বসি। আমার যেভাবে ইচ্ছা। তো আপনারাও কিন্তু এভাবেই থাকবেন। চেষ্টা করবেন যেন বাসায় যেভাবে পরীক্ষা দিচ্ছেন ঠিক সেভাবেই আপনি মনে করবেন। পরীক্ষার হলটা ডিফারেন্ট কিছু না। আমার নিজেরও এক্সাম নার্ভাসনেস কাজ করে অনেক, অনেক বেশি। আমি ইভেন যেকোনো ধরনের পরীক্ষার আগে অলওয়েজ স্বপ্ন দেখি যে আমি ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছি এবং সারা জীবন এটাই হইছে। আমি অলওয়েজ ফার্স্ট বেঞ্চে বসেই পরীক্ষা দিতে হইছে। তো ওই নার্ভাসনেসটা আমার থেকে গেছে। দ্যাটস ওয়াই আপনারা চেষ্টা করবেন যেন কাল্ম থাকেন, চিল থাকতে পারেন। পরীক্ষার আগে সমানে কমেডি ইয়ে-টিয়ে দেখবেন, ভিডিও-টিডিও দেখবেন। তাহলে হচ্ছে ভালো একটা স্কোর জি আসবে। ম্যাম। চান্সেস আছে। আদারওয়াইজ আমি প্রিপারেশনটা এত ভালো নিলাম কিন্তু পরীক্ষার সময় আমি নার্ভাস হয়ে গেলাম। তখন তো তাহলে লাভ হইল না। জি, ওকে, ঠিক আছে। আদনান ভাইয়া, জি ম্যাম। আপনার ওভারঅল আপনার এখানে জার্নিটা কেমন ছিল? ম্যাম ওভারঅল জার্নিটার কথা যদি শেয়ার করি প্রথমত পিটিই জার্নিটা কেমন ছিল? পিটিই জার্নি কি ইজি ছিল? আমাদের জন্য কি ইজি হইছে কিছুটা? ম্যাম পিটি জার্নিটা ওভারঅল ম্যাম যদি বলি শুরুতে যখন ম্যাম আমি সেলফ প্রিপারেশন বা সব শুরু করতে যাই, তখন তো ম্যাম কোর্সে ভর্তি হইনি। তো তখন ম্যাম অনেকটা স্ট্রেস ছিলাম। নিজের মধ্যে অনেক নার্ভাসনেস কাজ করতো যে আসলে আমি পারবো কিনা। তবে আমি ইংলিশে অতটাও বেশি ভালো ছিলাম না আমি যে অ সবকিছু ওভারকাম করতে পারবো। তো ম্যাম কোর্সে জয়েন করার পর বা রিভ্যাম্প 845 এ যখন জয়েন করি, ১ম ক্লাসেই অলমোস্ট ম্যাম আমার 50-70% মিস নার্ভাসনেসটা কমে যায়। বিকজ আমাদের ট্রেইনার ছিল উনি অনেক ফ্রি মাইন্ডেড একটা ট্রেইনার ছিল। উনি আমাদেরকে নিজের ভাইয়ের মতো করে ট্রেন করাইছে। একদম মাইন্ডটাকে এরকম করে দিছে যে পিটি এক্সাম এটা কোনো ব্যাপারই না। মানে এরকম আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছিল। তো ওভারঅল ম্যাম এটার জন্য আ জি ম্যাম স্কোর পিটি এর জন্য আ ওভারঅল একটা ভালো ইফেক্ট কাজ করে আমার মধ্যে। আর মোস্ট প্রবাবলি যেটা আমাদের ট্রেনার বলছিল যে, "এক্সামের আগের দিন কখনো মক টেস্টে অ্যাটেন্ড করবেন না। বাই এনি চান্স যদি এক্সামটা মক টেস্টটার রেজাল্ট খারাপ হয়, ওভারঅল এক্সামের এটা ইফেক্ট ফেলতে পারে।" তো এই স্ট্র্যাটেজি গুলা টুকটাক টিপস অ্যান্ড ট্রিকস, স্ট্র্যাটেজি এগুলো ফলো করার কারণে ম্যাম ওভারঅল একটা স্কোর আল্লাহর রহমতে ম্যাম ভালো এসেছে। আলহামদুলিল্লাহ। ভেরি গুড ভাইয়া। আপনার উপর আমি আসলে অনেক বেশি প্রাউড ফিল করতেছি। কারণ আপনি সবচেয়ে মনে হয় ছোট আপনার ওই ব্যাচে, I গেস। ওই ব্যাচে ম্যাম সবার চেয়ে ছোটই আমিই ছিলাম ম্যাম এইচএসসি ২৪। হ্যাঁ। তো আমি এর আগে এক্সপেরিয়েন্স যেটা বলে যে মেক্সিমাম ভদ্র পোলাপান হয় আপনার বয়সীরা এবং মেক্সিমাম দুষ্ট পোলাপানও হয় আপনার বয়সীরা। তো এই বয়সে আসলে এতটা
নার্ভাসনেস কন্ট্রোল করা, তারপর হচ্ছে আপনার এই যে কথা মতো কাজ করা, ডাউট না দেওয়া, কনফিডেন্টলি যে সেম স্ট্র্যাটেজি গুলা ফলো করা। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। অনেক মানে একটা ইউনিক ব্যাপার যেটা অ্যাকচুয়ালি অনেকের মধ্যেই থাকে না। তো আমরা পাই না আরকি সহজে। দ্যাটস ওয়াই আমি আপনাকে নিয়ে আসলেই প্রাউড ফিল করতেছি যে আপনি এমনভাবে আমি আমি নিজে দেখছি যে আপনার যে যখন পোর্টাল গুলাতে অনেক বেশি প্রবলেম ছিল, আপনাদের ব্যাচে সবাই বলতেছিল অন্য পোর্টাল ইউজ করো, অন্য পোর্টাল ইউজ করো। বাট আপনি করেন নাই। জি ম্যাম। আমি এটা দেখছি নিজে। তো এজন্য হচ্ছে আমি আপনাকে বললাম যে ইন্টারভিউটা দেন। আদারওয়াইজ হয়তোবা নাও বলতে পারতাম। কারণ অনেকেরই ইন্টারভিউ এর কথা বলি না। যেখানে আমি ইন্টারভিউ এর কথা বলি, অবশ্যই তাদের মধ্যে আমি কিছু একটা দেখি যেটা আমি অন্য স্টুডেন্টদেরকে জানাইতে চাই। তখন আমি হচ্ছে ইন্টারভিউটা নেই। আদারওয়াইজ ইন্টারভিউ নেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। এত সময় থাকে না আরকি। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি ইন্টারভিউটা দিছেন। আমি আশা করি আমাদের যারা স্টুডেন্ট এবং নন স্টুডেন্ট যারা আছে সবারই একটু কাজে লাগবে। আমরা চেষ্টা করি আমাদের ক্লাসে যেগুলা পড়াই সেগুলাও যেন ইন্টারভিউতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিকস বলে দেই, সেটাও চেষ্টা করি। যেমন এই যে আপনি বললেন যে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স আর WFD কে হচ্ছে মোস্টলি বেশি ইম্পোর্টেন্স দেওয়ার জন্য। আর যারা রিডিং নিয়ে নার্ভাস, আগে এই জিনিসগুলো যদি ফিল আপ করতে পারেন, তাহলে পরে কিন্তু ওইগুলো আপনি এমনিতেও আপনার এভারেজ নাম্বারটা চলে আসবে। কারণ আমরা মেক্সিমামই চাই ৬০ থেকে ৬৫, মেক্সিমাম জি ৭০, ম্যাম। তাই না? তো 70 পাওয়ার জন্য আগে আপনার যেগুলা বেশি স্কোর কন্ট্রিবিউটিং সেগুলাকে ফিল আপ করতে হবে। আপনি যতই রিডিং করে কাঁদেন না কেন, এই ৩ টাকে মানে ওভার না করে, ৩ টাকে কমপ্লিট না করে আপনি ওইগুলাতে গেলে কোনো লাভ হবে না। জি ম্যাম। তাই না ভাইয়া? তো অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি এখানে এসে অনেক কথা বলছেন। অনেক ধন্যবাদ। আশা করি সবার একটু কাজে লাগবে। জি ম্যাম। আপনাদেরকেও ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম তাহলে, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।